আসসালামু আলাইকুম। মহাকর্ষ অভিকর্ষ পর্ব 3-এ সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের পর্বটা অনেক 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 বেশি স্পেশাল, কারণ আজকে আমরা এই অধ্যায়ের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকটা পড়ব। আজকে আমরা পড়ব অভিকর্ষ স্তরণ। তো এই অভিকর্ষ স্তরণ থেকে বোর্ড কিংবা অ্যাডমিশনে নানা ধরনের কোয়েশ্চেন আসে এবং অনেক বেশি আকারেই আসে। সো আজকের ক্লাসটা এই জন্যই ইম্পর্টেন্ট। সো সবাই ক্লাসটা ঝটপট শেয়ার করে দিও, বন্ধুদেরকে মেনশন করে দিও এবং মনোযোগ সহকারে ক্লাসটা করবা। আর ইয়াসিন ভাইয়ের যে সকল একাডেমিক কোর্স বন্দিবাসলায় চলমান আছে, তুমি চাইলে এই কোর্সগুলোতে এনরোল করতে পারো। একদম সীমিত মূল্যে পুরো ফিজিক্সটা আমরা আমাদের একাডেমিক কোর্সে গুছিয়ে দিই। সো বন্দিবাসলা ওয়েবসাইটে গেলেই ইয়াসিন ভাইয়ের ফিজিক্স কোর্সগুলো তোমরা এনরোল করতে পারবে। ওকে, সো আর কথা না বাড়াই শুরু করি আমাদের আজকের এই ক্লাসটা। তো আজকের ক্লাসে আমরা পড়ব মূলত অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষ ত্বরণ কাকে বলে ভাইয়া? অভিকর্ষ ত্বরণ কাকে বলে? তোমরা গত ক্লাসগুলোতে জেনেছো যে মহাবিশ্বের প্রতিটি বস্তুকণাই একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণকে বলা হয় মহাকর্ষ। কি কর্ষ? মহাকর্ষ। এখন এই বস্তুকণার মধ্যে একটা যদি হয় পৃথিবী, এটা মনে করো আমাদের মাদার আর্থ, EARTH, একটা যদি হয় পৃথিবী, দেখো ভাই যে কোনো দুটি বস্তুকণা আকর্ষণ করবে, এটার নাম মহাকর্ষ। এই দুইটা বস্তুর মধ্যে একটা যদি হয় পৃথিবী, বাকিটা যে কোনো কিছু হইল, তার মানে বলতে পারি পৃথিবী এবং অন্য যে কোনো বস্তুর মধ্যে যেই মহাকর্ষ বল, তার নামটাই হলো অভিকর্ষ। অভি মানে কি? পৃথিবী, অভির আকর্ষণ অর্থাৎ পৃথিবীর আকর্ষণ। তাহলে এই মনে করো আর্থ এবং মনে করো এটা মনে করো চাঁদ, মনে করো আর্থের থেকে মেলা দূরে এটা মনে করো সূর্য। তাহলে আর্থ এবং চাঁদের যে বল সেটা কি বলবো? অভিকর্ষ বল। আর্থ এবং সূর্যের যে বল সেটাও কি ভাই? অভিকর্ষ বল। অথবা আমরা বলতে পারি এই যে আমার সাথেও তো ভাইয়া পৃথিবীর একটা আকর্ষণ বল আছে, এটাও কেমন বল ভাইয়া? অভিকর্ষ বল। ওকে, অর্থাৎ মোট কথা অভিকর্ষ বলও কিন্তু ভাইয়া মহাকর্ষই, তাই না? মানে অভিকর্ষ বল ইজ এ সাবসেট অফ মহাকর্ষ বল। দুইটা বস্তু কণার মধ্যে একটা যদি হয় পৃথিবী, তাহলেই ওই আকর্ষণ বলকে আমরা অভিকর্ষ বল বলতে পারি। তো দেখো, তোমরা সবাই জানো আপেল, এই যে আপেল বলো অন্য যাই কিছুই বলো, মুক্তভাবে ছেড়ে দিলে সেটা পৃথিবীর আকর্ষণের কারণে এই পৃথিবীমুখী হবে, তাই না? তাহলে এই আকর্ষণটাকে আমরা বলছি অভিকর্ষ, অভিকর্ষ বল। তো যখন কোনো বস্তুর উপর বল প্রযুক্ত থাকে, তোমরা জানো ওই বস্তু ত্বরণ হয়, তাই না? তো অভিকর্ষ বলের প্রভাবে যেই ত্বরণটা পাওয়া যায়, আবারও বলছি অভিকর্ষ বলের প্রভাবে কোনো বস্তুর যে বেগ বৃদ্ধির হারকেই তো ত্বরণ বলে, সেইটাকেই বলা হয় অভিকর্ষ ত্বরণ। তো আমরা একটু সংজ্ঞাটা কচি করে লিখে ফেলি। অভিকর্ষ বলের প্রভাবে, অভিকর্ষ বলের প্রভাবে বল অ্যাপ্লাই হলে অবশ্যই ত্বরণ হবে, সেই ত্বরণকেই বলবো অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ বলের প্রভাবে কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে কি বলে? অভিকর্ষ ত্বরণ বলে। কি বলে? অভিকর্ষজ ত্বরণ বলে। সেটা হচ্ছে আমাদের কচি একটা সংজ্ঞা, 1 নম্বরের জন্য আসতে পারে। তাহলে অভিকর্ষ বলের প্রভাবে কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে বলা হয় অভিকর্ষজ ত্বরণ। সেই অভিকর্ষ ত্বরণের রাশিমালা আমরা খুব সহজেই বের করতে পারি। এই অভিকর্ষ ত্বরণকে আমরা এই যে স্মল জি দ্বারা প্রকাশ করি, এটা হলো অভিকর্ষজ ত্বরণ। তো ভাইয়া ধরো এই যে আপেলটা যেটা পৃথিবীর দিকে পড়ছে, তার ভর হচ্ছে স্মল এম, আর এই যে পৃথিবীর ভর, তার সমস্ত ভর এই ভর কেন্দ্রে আমরা ধরে নিই সেটা হচ্ছে ক্যাপিটাল এম, এবং পৃথিবীর কেন্দ্র থেকে এই বস্তুর যে মধ্যবর্তী দূরত্ব, এটা ধরো হচ্ছে আর, আচ্ছা এটা ধরো ডি। তাহলে এই বস্তু এবং পৃথিবীর মধ্যে মহাকর্ষ বলের সূত্র অনুযায়ী আমরা মহাকর্ষ বল কি লিখতে পারি? জি, পৃথিবীর ভর, বস্তুর ভর, এদের মধ্যবর্তী দূরত্ব এর স্কয়ার, তাই না? এই গেল হচ্ছে আমাদের মহাকর্ষ বলের সূত্র। এটাই কি ভাইয়া অভিকর্ষ বল। এখন এই যে বল, এই বল সমান আবার আমরা লিখতে পারি এখানে যে বস্তুটা গতিশীল হচ্ছে, এই যে এম ভরের বস্তুটা পৃথিবীর দিকে গতিশীল হচ্ছে, এই বলটা তো এই বস্তুর উপর প্রযুক্ত বল,
প্রযুক্ত বল সমান লিখতে পারবো ভর ইন্টু ত্বরণ, আর এখানে ত্বরণটাকে আমরা জি দ্বারা প্রকাশ করেছি। এই দুইটা সমীকরণে এই বলের মান যা হবে এই বলটা তো তাই, তাই না? আবারও বুঝো, এই বলটা হলো বস্তুর উপর আমরা মহাকর্ষ সূত্রের মাধ্যমে বের করলাম। আবার আমরা জানি কোনো বস্তু যদি জি ত্বরণে গতিশীল হয়, এখানে এম ভরে বস্তুটা জি ত্বরণে গতিশীল হচ্ছে, তাহলে প্রযুক্ত বল সমান এম জি। তাহলে দুইটা সমীকরণ তুলনা করে আমরা জি সমান কি পাচ্ছি? জি সমান পাচ্ছি জি এম, দেখো এম 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 এর জায়গায়, তাহলে এই যে জি, এই জিটা হচ্ছে এই জায়গাটা, তাই না? জি এম বাই ডি স্কোয়ার। এই হলো আমাদের অভিকর্ষ ত্বরণের সূত্র। এবার একটু খেয়াল করো, ধরো এটা হচ্ছে পৃথিবী, পৃথিবী অন্য কালার দিয়ে কি, এই হচ্ছে পৃথিবী। তো কোনো বস্তু পৃথিবীর পৃষ্ঠে আছে, এই বস্তুর ভর হচ্ছে এম। এবার পৃথিবীর কেন্দ্র থেকে, এই কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব কত ভাইয়া? পৃথিবীর ব্যাসার্ধের সমান আর। তাহলে এখন কি বস্তুকে পৃথিবী আকর্ষণ করবে না? করবে, কিন্তু এই আকর্ষণ বলের কারণে বস্তু আর মাটি ভেদ করে ভিতরে যেতে পারবে না। তাহলে এখন এই বস্তুকে যে পৃথিবী আকর্ষণ করে, এই আকর্ষণ বলটাকে আমরা লিখতে পারি এফ সমান সমান জি পৃথিবীর ভর, বস্তুর ভর বাই দূরত্ব হচ্ছে এখন আর। আবার বস্তুর উপর প্রযুক্ত বল সমান লিখতে পারি বস্তুর ভর ইন্টু ত্বরণ। এবার যদি আমরা তুলনা করি তাহলে আমরা পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণটা পাবো। তাহলে এটা কোথায় পেলাম? এটা পেলাম পৃথিবীর কেন্দ্র থেকে ডি দূরত্বে। দেখো এটা পৃথিবীর কেন্দ্র, কেন্দ্র থেকে কত দূরত্বে? ডি দূরত্বে অভিকর্ষ ত্বরণটা পেলাম, সেটা হচ্ছে জি এম বাই ডি স্কয়ার। এটা জি প্রাইম লিখে দাও, তাহলে ইজি হবে জিনিসটা। এটা হলো পৃথিবীর কেন্দ্র থেকে ডি দূরত্বে। আর আমি যদি জানতে চাই পৃথিবীর পৃষ্ঠে কত, সারফেস অফ আর্থ, এই যে সারফেস পৃথিবীর পৃষ্ঠে কত, তাহলে পৃথিবীর পৃষ্ঠে বস্তুর উপর বল হচ্ছে জি এম এম বাই আর স্কোয়ার। আবার বস্তুর উপর বল মানে হচ্ছে এম জি। দুইটাকে তুলনা করলে আমরা পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ পাবো জি এম বাই আর স্কোয়ার। এবং এই সূত্রটাই আমরা সেই ক্লাস 8 থেকে পড়ে আসছি, যে পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ হলো জি এম বাই আর স্কোয়ার। তো ভাইয়া পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ কত? জি এম বাই আর স্কোয়ার, জি এম বাই আর স্কোয়ার, জি এম বাই আর স্কোয়ার। যেখানে ক্যাপিটাল জিটা হচ্ছে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, এম হচ্ছে পৃথিবীর ভর এবং আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। মনে হতে পারে ভাইয়া এখানে তো বস্তুরা থেমেই থাকে, এই যে আমি তো দাঁড়িয়ে আছি, তাহলে ত্বরণ কোত্থেকে আসলো? তুমি যদি কোনো মতে এখানে দেখো, তুমি যদি এখানে একটা গর্ত করে দাও, সেই গর্ত দিয়ে কি বস্তুটা পড়বে না? পড়বে। কত ত্বরণে পড়বে? ওই ত্বরণেই পড়বে। এই কারণে দেখো আমি হাঁটতেছি, সামনে যদি একটা কুয়া পাই, আমি কি কুয়ার উপরে দিয়ে হেঁটে চলে যেতে পারবো না? আমি কিন্তু কুয়ার ভেতর টুপ করে পড়ে যাব অভিকর্ষ ত্বরণের কারণে। আমাদের মাটিটা আমাদেরকে কি ধরে রাখে, ফ্লোরটা আমাদেরকে ধরে রাখে, যেন আমরা ফ্লোর ভেদ করে না পড়ে যাই। আলটিমেটলি পৃষ্ঠে কিন্তু ত্বরণ আছে, সেই পৃষ্ঠের ত্বরণটা হলো জি এম বাই আর স্কোয়ার। সো এটা একটু মাথায় রাখবা। এবার এই যে পৃষ্ঠের ত্বরণ, এই ত্বরণের সূত্রটা হচ্ছে আমার অভিকর্ষ ত্বরণের সূত্র। ওকে, এটা হচ্ছে পৃষ্ঠের ত্বরণ। এবার আমরা বিভিন্ন জায়গায় ত্বরণের মানটা বের করব। তো আমি একটু এখানে লিখে রাখি, ফার্স্ট অফ অল পৃষ্ঠে, এখানে সাইড নোট দাও। আমরা ফার্স্টে হিসাব করব পৃষ্ঠে। পৃষ্ঠ মানে কোন পৃষ্ঠ? পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ। ঠিক আছে, সবাই লিখবা পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ। তো সূত্র পেলাম জি সমান জি এম বাই আর স্কোয়ার। অনেক জায়গায় খেয়াল করবো আমরা এই অধ্যায়ে, এই যে জি এম এর জায়গায় অনেক সময় আমরা জি আর স্কোয়ার লিখতে পারবো। ঠিক আছে, জি এম গোলাম মোস্তফা সমান জি আর স্কোয়ার। ওকে, সো এবার এই যে এম, এই এমটা কার ভর? এই এমটা হচ্ছে পৃথিবীর ভর, এই এমটা হচ্ছে পৃথিবীর ভর। তো পৃথিবী যেহেতু আমরা গোলাকার ধরে নেই, তাহলে এই যে ভর সমান আবার আমরা লিখতে পারি ঘনত্ব ইন্টু আয়তন। হ্যাঁ, এই সূত্রটা এই অধ্যায়ে অনেকবার কাজে লাগবে, দেখবা। তাহলে এই ভরের জায়গায় আমরা লিখতে পারবো এই যে জি বাই আর স্কোয়ারটা বাইরে থাকলো এভাবে, আর ভরের জায়গায় লিখতে পারবো ঘনত্ব ইন্টু আয়তন। যেহেতু গোলাকার তাই আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব। আমরা গোলাকার ধরে নেই আর কি। আর স্কোয়ার এবং আর কিউবে কাটাকাটি গেলে এখানে একটা আর থাকবে। দেখো আমরা আরো একটা সূত্র পাচ্ছি, সুন্দর একটা সূত্র, জি সমান 4/3, এই যে এটাকে সুন্দর করে লিখি, পাই রো জি আর। তাহলে এটাও একটা খুব সুন্দর সূত্র। সেই হচ্ছে আমাদের পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের দুইটা সূত্র। ঠিক আছে, কি কি? একটা হচ্ছে জি এম বাই আর স্কোয়ার, একটা হচ্ছে জি এম বাই আর স্কোয়ার, আর এটা হলো 4/3 পাই রো জি আর। সো এই হচ্ছে পৃথিবী পৃষ্ঠ অভিকর্ষ ত্বরণের সূত্র। সবাই আমার সাথে বলো, পৃথিবী পৃষ্ঠ অভিকর্ষ ত্বরণের সূত্র কি? জি এম বাই আর স্কোয়ার 4/3 পাই রো জি আর।
তোমাদেরকে আগের ক্লাসে বলেছি পৃথিবীর ভর হচ্ছে 6 × 10⁻24, ব্যাসার্ধ হচ্ছে 6400 কিলোমিটার, আর গড় ঘনত্ব ধরা হয় 5500। এই মানগুলো বসালে জি এর মান 9.8 সামথিং পাবা। এটা হলো পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের দুইটা সূত্র। কয়টা সূত্র? দুইটা। এবার এই দুইটা সূত্র নিয়ে একটু ঝামেলায় পড়ে যায় স্টুডেন্টরা, যে ভাইয়া এই যে সূত্রটা, এই সূত্রে আমরা দেখতে পাচ্ছি জি এর সাথে ব্যাসার্ধের সম্পর্ক বর্গের ব্যস্তানুপাতিক। আবার এই সূত্রে দেখতে পাচ্ছি জি এর সাথে ব্যাসার্ধের সম্পর্ক সমানুপাতিক। তাহলে আসলে ভাই কোনটা সঠিক? এই অপশন দুইটা আসলে কোন অপশনটা আমি দাগাবো? তো কেয়ারফুলি শুনবা ভাইয়া, দুইটাই সঠিক, বাট দুইটার জন্য দুইটা শর্ত আছে। এই সূত্রের মধ্যে জি ব্যতীত কে আছে? ভর আছে। তাহলে যদি বলে ভর ধ্রুব, কি বলে? ভর ধ্রুব, তাহলে এই যে ভরালা সূত্র এইটা, তার মানে এই শর্ত তখনই হবে যখন বলবে ভর ধ্রুব। এই ধরনের কোয়েশ্চেনগুলো এমসিকিউ, তারপর ভার্সিটি অ্যাডমিশনের প্রচুর আসে, যে ভর ধ্রুব থাকলে যদি ভরের কোনো চেঞ্জ না হয় তাহলে ব্যাসার্ধের সাথে অভিকর্ষ ত্বরণের সম্পর্ক বর্গের ব্যস্তানুপাতিক। আর এই সূত্রের মধ্যে কে আছে? জি ব্যতীত। ঘনত্ব আছে। তাহলে যদি ঘনত্ব ধ্রুব থাকে, কি ধ্রুব ভাইয়া? ঘনত্ব ধ্রুব। কে ধ্রুব? ঘনত্ব ধ্রুব। ঘনত্ব ধ্রুব থাকে তাহলে জি এর সাথে ব্যাসার্ধের সম্পর্ক জাস্ট প্রপোর্শনাল। একটা কোয়েশ্চেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসছিল যে ঘনত্ব একই রেখে যদি কোনোভাবে আমরা পৃথিবীর ব্যাসার্ধ দ্বিগুণ করে দেই, অভিকর্ষ ত্বরণ কত হবে? তো ঘনত্ব যেহেতু ধ্রুব, তার মানে এই সূত্র, তাহলে ব্যাসার্ধ দ্বিগুণ করলে অভিকর্ষ ত্বরণও কয় গুণ হবে? দ্বিগুণ। বা বলতে পারে একই ঘনত্বের কিন্তু দ্বিগুণ ব্যাসার্ধের কোনো একটা গ্রহের অভিকর্ষ ত্বরণ কত হবে? দ্বিগুণ হবে। আবার যদি বলে পৃথিবীর ভরের সমান ভরের কোনো গ্রহের ব্যাসার্ধ দ্বিগুণ করলাম, অভিকর্ষ ত্বরণ কত হবে? তাহলে কি ভর সমান বলছে, এর দ্বিগুণ করেছে, অভিকর্ষ ত্বরণ হবে 1/4। মনে থাকে জানো, এগুলো মুখে মুখে আমরা বলে দিলাম, সামনে এমসিকিউ আমরা যখন করব তখন দেখবে এগুলো তুমি পাচ্ছ। তাহলে এই হচ্ছে পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের দুইটা সূত্র, মনে রাখলেই চলবে। এবার আমরা আসি এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ। খুবই সোজা জিনিস। দেখো ভাইয়া, এইচ উচ্চতায় অলরেডি তোমরা এটা বের করে ফেলেছো। এইচ উচ্চতা, উচ্চতাটা কোত্থেকে মাপবো, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট। হ্যাঁ, এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র। খেয়াল করো, কেন্দ্র থেকে যে পৃষ্ঠ পর্যন্ত এইটা হচ্ছে ব্যাসার্ধ আর, এটা নিয়ে তো কোনো সন্দেহ নাই। আমরা উচ্চতা কিন্তু মাপি পৃষ্ঠ থেকে। সাপোজ পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় উঠলাম, এটা হচ্ছে পৃষ্ঠ থেকে কত উচ্চতা? এইচ উচ্চতা। তাহলে এই যে উচ্চতা, এই যে এই জায়গাটায় অভিকর্ষ ত্বরণটা কত? তো ভাই খুবই সিম্পল, একটু আগেই বের করেছো যে এই দূরত্বটা যদি, দূরত্ব কিন্তু অলওয়েজ কেন্দ্র থেকেই নিতে হয়। তাহলে কেন্দ্র থেকে এই পয়েন্টের দূরত্ব যদি হয় ডি, তোমরা একটু আগেই বের করেছো, এখানে অভিকর্ষ ত্বরণ হবে, এই পয়েন্টে অভিকর্ষ ত্বরণ হবে জি প্রাইম সমান জি এম বাই দূরত্ব স্কোয়ার। এই যে একটু আগে বের করেছো প্রথম স্লাইডে, যে কেন্দ্র থেকে ডি দূরত্ব অভিকর্ষ ত্বরণ জি এম বাই ডি স্কোয়ার, তাই না? এখন খেয়াল করো, এখানে জাস্ট জি এম, ডি মানে কি? কেন্দ্র থেকে বস্তু দূরত্ব, সেটা কত? আর প্লাস এইচ। তাহলে এখানে হবে আর প্লাস এইচ এর স্কোয়ার, সোজা জিনিস। তাহলে এটা হলো এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ জি প্রাইম। এটা কোথায় অভিকর্ষ ত্বরণ? এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ, একদমই সহজ। এবার তোমরা একটু বলো তো, পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ কত? এই যে এটা জি এম বাই আর স্কোয়ার, এটা হচ্ছে পৃষ্ঠে। তো এটা সমীকরণ নাম্বার দিই 1, এটা সমীকরণ নাম্বার 2। একটু পৃষ্ঠের জি এর সাথে এইচ উচ্চতার অভিকর্ষ ত্বরণের একটা সম্পর্ক বের করব। এই কারণে এটা 1 দিলাম, এটা 2 দিলাম। 1 নংকে 2 নং দ্বারা যদি ভাগ করি আমরা কি পাবো? এই যে বাচ্চারা খেয়াল করে, একদম সোজা জিনিস। 1 নংকে 2 নং দ্বারা ভাগ করে পাই 1/2। তাহলে আমরা পাচ্ছি জি প্রাইম বাই জি, এখানে জিএম কাটা হয়ে যাবে, তাহলে নিচে চলে যাবে আর প্লাস এইচ হোল স্কোয়ার, উপরে হবে আর, উভয়ের উপরে স্কোয়ার আছে বিধায় আমরা ব্র্যাকেট করে স্কোয়ার করে দিলাম। তাহলে আমরা আরেকটা সূত্র পাচ্ছি, এইচ উচ্চতার অভিকর্ষ ত্বরণের সূত্র। পৃষ্ঠ থেকে এইচ উচ্চতার অভিকর্ষ ত্বরণ হবে আর বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার ইন্টু জি। এবং এই সূত্রটা আমরা দেখবা বহুবার ইউজ করব। সেটা হলো পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ। কোথায় অভিকর্ষ ত্বরণ? এইচ উচ্চতায়। তুমি কি এটা ব্যবহার করতে পারবা না? পারবা, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এটা ইউজ করব, কারণ এই যে জি, এটা কোথাকার? পৃষ্ঠে। পৃষ্ঠে কত? 9.8।
আর বাই আর প্লাস এইচ, খালি উচ্চতাটা দেয়া থাকলেই আমরা ধুমধাম এটা বের করতে পারবো, তাই না? তাহলে এইচ উচ্চতার অভিকর্ষ ত্বরণের সূত্র কি? আর বাই আর প্লাস এইচ হোল স্কয়ার ইন্টু জি, আর বাই আর প্লাস এইচ হোল স্কয়ার ইন্টু জি। এটা হলো এইচ উচ্চতার অভিকর্ষ ত্বরণ। ভাইয়া উচ্চতায় উঠলে ত্বরণটা কিন্তু কমতেছে, খেয়াল করো, দেখো এই যে জি এর সাথে দূরত্বের সম্পর্ক বর্গের ব্যস্তানুপাতিক এখানে। তাহলে যখনই উচ্চতা বাড়বে তখনই আমাদের ত্বরণটা কি কমবে। তাহলে পৃষ্ঠ থেকে উপরে গেলে অভিকর্ষ ত্বরণ বাড়ে না কমে? ডেফিনেটলি কমে। আবারও বুঝো, পৃষ্ঠ থেকে তুমি যতই উপরে যাবা অভিকর্ষ ত্বরণ কিন্তু ততই কমতে থাকবে, এবং একসময় কমতে 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 তুমি যখন মহাশূন্যে চলে যাবা তখন অভিকর্ষ ত্বরণ কিন্তু জিরো হয়ে যাবে, তাই না? এই কারণে যখন আমরা মহাশূন্যে থাকি তখন আর পৃথিবীর আকর্ষণের কারণে পৃথিবীতে পড়ি না, ভেসে থাকি, কারণ এখানে অভিকর্ষ ত্বরণটা শূন্য হয়ে যাবে। ওটা অসীম দূরত্ব, বা বলা যায় পৃথিবীর মহাকর্ষীয় ক্ষেত্রের বাইরে গেলে তোমার উপর পৃথিবীর কোনো টান থাকবে না। ওকে, তাহলে এটা হচ্ছে এই উচ্চতার অভিকর্ষ ত্বরণের সূত্র। এবার এই সূত্রটাকে সাইজ করে আরো সুন্দর করা যায়, দেখাই তোমাদেরকে, এই দেখো কিভাবে করা যায়। বাট আমরা কিন্তু এইচ উচ্চতায় ত্বরণ বের করতে বললে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই সূত্রটা ইউজ করব। তাহলে পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণের সূত্র হলো আর বাই আর প্লাস এইচ হোল স্কয়ার ইন্টু জি। আর পৃষ্ঠ থেকে যতই উপরে উঠবা অভিকর্ষ ত্বরণ ততই কমবে। ওকে, এবার এটা সাইজ করি আর একটু। সাইজ কেমনে করা যায় দেখো, আমরা এই সমীকরণ লিখতে পারবো জি বাই জি প্রাইম, জি এর নিচে জি প্রাইম, তাহলে এটা ওই পাশে গেলে উল্টিয়ে যাবে, উল্টিয়ে গেলে আর প্লাস এইচ বাই আর, এর উপরে কি হোল স্কয়ার। তাহলে আবার একটা কাজ করি, না আমি আচ্ছা কাজ করি, বা জি প্রাইম বাই জি, আচ্ছা এটাকে কি লেখা যাবে, আচ্ছা জি বাই জি প্রাইম, এটাকে কি এভাবে লেখা যাবে না, ওয়ান প্লাস এইচ বাই আর হোল স্কয়ার লেখা যাবে। আমরা বের করতে চাচ্ছি জি প্রাইম, তাহলে আবার উল্টাই, জি প্রাইম বাই জি, এটা যদি উল্টিয়ে দিই তাহলে ওয়ান প্লাস এইচ বাই আর পাওয়ারটা হয়ে যাবে -2, উল্টায় দিলে। এই জিনিসটাকে যদি একের নিচে নিয়ে যাও তাহলে এটা এইভাবে লেখা যাবে, ওয়ান প্লাস এইচ বাই আর হোল টু দি পাওয়ার -2। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি জি প্রাইম বাই জি, দেখো ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন, এটা সূত্র কি জানো? ম্যাথমেটিক্সের দ্বিঘাত সমীকরণে পড়ার কথা, ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন, সূত্র হচ্ছে ওয়ান প্লাস এন এক্স প্লাস n ইন্টু n মাইনাস ওয়ান ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল এক্স স্কোয়ার প্লাস ডট 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 ডট, এভাবে চলতে থাকে। সেম কাজটা আমরা এখানে করব, 1 প্লাস এন এক্স, এন কত -2, পাওয়ার হচ্ছে -2, এক্স কত এইচ বাই আর, 1 প্লাস এন এক্স প্লাস এন ইন্টু n মাইনাস ওয়ান, n মাইনাস ওয়ান ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল এক্স স্কোয়ার, অর্থাৎ এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার, এক্স মানে হচ্ছে এইচ বাই আর স্কোয়ার প্লাস ডট 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 চলতে থাকবে। এইবার এই জায়গাতে আমরা একটু কাজ করি, এটার এই পাশে নিয়ে আসি, আচ্ছা পরের পেজে চলে যাই। দেখো আমরা চাচ্ছি জি প্রাইম বের করতে, তাহলে জি প্রাইম বাই জি, এটা আসতেছে, খেয়াল করো, 1 প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস, তাহলে এটা হবে 1 মাইনাস 2h বাই আর। এরপরে কি হবে দেখো, পরে আগের স্লাইডে দেখো, এখানে যাই থাকুক এখানে এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার আছে। এইচ হলো পৃষ্ঠ থেকে উচ্চতা, আর আর হলো পৃথিবীর ব্যাসার্ধ। একটা জিনিস কল্পনা করো ভাইয়া, ধরো এইচ হলো 500 মিটার সাপোজ পৃষ্ঠ থেকে উচ্চতা, এখানে আর হলো 6400 কিলোমিটার, মানে এত মিটার। তো এইচ এর চেয়ে আর কি অনেক 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 বড় না? তাহলে এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার, মানে এইচ এর মানটা, এই দেখো এইচ এর চেয়ে আর কিন্তু অনেক বড়। যদি স্বল্প উচ্চতায় হয় এইচ এর চেয়ে আর অনেক বড়, সেক্ষেত্রে এইচ স্কোয়ারকে যখন তুমি আর এর স্কোয়ার দ্বারা ভাগ করতেছো, দেখো এটার স্কোয়ারকে তুমি যদি এটার স্কোয়ার দ্বারা ভাগ করো তাহলে এমন একটা নগণ্য মান আসবে যেটাকে আমরা বাদ দিতে পারি। তাহলে এখানেই কিন্তু এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার আছে, এর পরের লাইনে থাকবে এইচ কিউব বাই আর কিউব। তো এটা তো আরো ছোট, কারণ এইচ কিউব যা হওয়ার হোক, বাট যখন তুমি 6400 কিলোমিটার কিউব করতেছো এটা আরো বড়, তাহলে এই মানটাই শূন্যের কাছাকাছি, তাহলে এটাও তো শূন্য হবে ডেফিনেটলি। এই কারণে আমরা জাস্ট মানে হচ্ছে এই সমীকরণের এই পর্যন্ত নিতে পারবো, বাকিটা বাদ দিয়ে দিতে পারি, কারণ এখানে এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার আছে। তাহলে আমরা বলতে পারবো যখন এখানে এইভাবে লিখবা
যেহেতু এইচ এর মান মানে এখানে এইচ এর মান ভেরি ভেরি লেস দেন আর হলে এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার এটাকে আমরা শূন্য ধরতে পারি। ঠিক আছে, তাহলে পরে এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার আছে, তাহলে -0 তারপরে 0 0 0 এটা বাদ দেওয়া যাবে, এটা মান খুবই নগণ্য, বাদ দেওয়া যাবে, ফিজিক্স এটা বাদ দেওয়া যায়। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি জি প্রাইম সমান 1 - 2h বাই আর ইন্টু জি। তাহলে এটা হলো অভিকর্ষ ত্বরণের আরো একটা সূত্র, বাট অবশ্যই মাথায় রাখতে হবে এই সূত্রটা আমরা তখনই ব্যবহার করব যখন উচ্চতাটা স্বল্প, যখন স্বল্প উচ্চতার কথা বলে দিবে, স্বল্প উচ্চতা, তখন আমরা এই সূত্রটা ইউজ করব। তাহলে এইচ উচ্চতার সূত্র কয়টা পাচ্ছ বলো? এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ বের করার জন্য সূত্র পাচ্ছি দুইটা, আমি একেবারে লিখে দিচ্ছি। এটা হচ্ছে একটা, আর এটা হচ্ছে মেইন ফর্মুলা জি প্রাইম সমান আর বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার ইন্টু জি। পান্ডা বাচ্চারা বুঝছো তো, এইচ উচ্চতার সূত্র মেইনলি এটা, আমরা সবসময় এটা ইউজ করব। বাট কিছু ক্ষেত্রে যখন উচ্চতাটা খুবই ছোট হবে তখন এটা ইউজ করব, জি প্রাইম সমান 1 - 2h বাই আর ইন্টু জি। ওকে, তো সবচেয়ে বেশি অ্যাকুরেট অ্যান্সার কিন্তু এটা আসবে, কারণ এটা যে কোনো উচ্চতার জন্য প্রযোজ্য, আর এটা অনলি স্বল্প উচ্চতার জন্য। ওই যে স্বল্প উচ্চতা বললেই তো আমরা এইচ স্কোয়ার বা আর স্কোয়ারকে শূন্য ধরে বাদ দিতে পারছি, অধিক উচ্চতা হলে তো পরের অংশটা বাদ দিতে পারতাম না। এই কারণে এই সূত্রটায় একটু ত্রুটি আছে, তারপরে যেহেতু বইয়ে আছে তাই লিখলাম, বাট আমরা অলওয়েজ এটা ইউজ করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে এইচ উচ্চতার দুইটা সূত্র। আচ্ছা, যদি এমন হয় ধরো তোমাকে বললো এইচ উচ্চতায় উঠলে তো অভিকর্ষ ত্বরণের মানটা কমে, তো বললো একটা উচ্চতায় ওঠার পর অভিকর্ষ ত্বরণের মান হয়ে গেল 7, উচ্চতাটা কত? মানে এতক্ষণ পর্যন্ত উচ্চতা দেয়া ছিল, অভিকর্ষ ত্বরণ বের করেছি, বাট যদি উচ্চতা বের করতে বলে, কি বের করতে বলে? উচ্চতা, তাহলে কি বের করতে পারবা না? অবশ্যই পারবা। ধরো জি প্রাইমটা দেওয়া আছে, বললো এইচ এর মানটা বের করো, তুমি কি পারবা না? অবশ্যই পারবা, এই সমীকরণ থেকেই পারা যাবে। জি প্রাইম বাই জি সমান আর বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, তাই না? এখান থেকে এইচ এর মান বের করতে পারবে না তোমরা? অবশ্যই পারবে। তাহলে উল্টে দিই জি বাই জি প্রাইম রুট, তাহলে হবে আর প্লাস এইচ বাই আর, বা এটাকে লেখা যাবে 1 প্লাস এইচ বাই আর। তাহলে আমাদের এখানে হবে এইচ বাই আর সমান হচ্ছে রুট ওভার অফ জি বাই জি প্রাইম -1। সুতরাং উচ্চতাটা কত? উচ্চতাটা হচ্ছে রুট ওভার অফ জি বাই জি প্রাইম -1 ইন্টু আর। এটা হলো উচ্চতা বের করার সূত্র। কি বের করার সূত্র? উচ্চতা। জি প্রাইম দিয়ে দিল, কোন একটা উচ্চতায় বললো অভিকর্ষ ত্বরণ 36%, তাহলে উচ্চতাটা কত? এটা হচ্ছে সেই উচ্চতা বের করার সূত্র। দিস ইজ দ্য ফর্মুলা টু ডিটারমাইন দ্য হাইট। এই সূত্রটা আমি এভাবে মনে রাখতাম। কেমন মনে রাখতাম জানো? এই যে এইভাবে দেখো, এই যে গোলাপি দিয়ে মনে রাখতাম, এইচ সমান রুট, বলো তো এই যে জি, জি মানে কোথাকার অভিকর্ষ ত্বরণ? পৃষ্ঠে। জি প্রাইম মানে কি? এইচ উচ্চতার অভিকর্ষ ত্বরণ। কোনটা বড়? ডেফিনেটলি পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ বেশি, উপরে উঠলেও কমে, নিচে নামলেও কমে, তাহলে এটা বড়। তাহলে আমরা এইভাবে মনে রাখতে পারি আমার মতো করে, রুট ওভার অফ বড় বাই ছোট -1 ইন্টু আর। এটা দিয়ে তুমি উচ্চতার সূত্রটা মনে রাখতে পারো। এটা এমসিকিউ এর শর্টকাটটা, মানে শর্টকাট মারতে পারবা যে কত উচ্চতা। উচ্চতা হলো রুট বড় বাই ছোট -1 ইন্টু আর। বড় মানে পৃষ্ঠের জি, ছোট মানে এই উচ্চতার জি -1 ইন্টু আর। ওকে, সো এবার সামারির পালা। সামারিটা হচ্ছে যে এইচ উচ্চতার ত্বরণ রিলেটেড কয়টা সূত্র জানলাম? 3টা। এটা হলো জি প্রাইম সমান আর বাই আর প্লাস এইচ হোল স্কয়ার ইন্টু জি, এটা সবসময় ইউজ করবো। আর স্বল্প উচ্চতার জন্য জি প্রাইম সমান 1 - 2h বাই আর ইন্টু জি, এটা ম্যাক্সিমাম টাইম অ্যাভয়েড করার চেষ্টা করব। যখন দেখবো এই সূত্র ছাড়া হচ্ছে না তখন ইউজ করব, অঙ্ক করার সময় বুঝাবো, সমস্যা নেই। আর এটা হলো জি প্রাইম দেওয়া আছে, উচ্চতা কত? রুট বড় বাই ছোট -1 ইন্টু আর, রুট বড় বাই ছোট -1 ইন্টু আর, শেষ। তাহলে গেলে এই উচ্চতার সূত্র। এবার এইচ গভীরতায় অভিকর্ষ ত্বরণ। ঠিক আছে, দেখো এইচ গভীরতায় অভিকর্ষ ত্বরণটা আমরা দেখব। এই হচ্ছে পৃথিবী, ঠিক আছে? ওকে, তো এবার মনে করো বস্তুতে এখানে পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ কত? আমরা জানি জি সমান জিএম বাই আর স্কোয়ার, এটা তো সহজ। এবার বস্তুটাকে নিয়ে, এই যে এম ভরের বস্তুটাকে নিয়ে আমি গভীরতায় যাব। গভীরতাটা কোত্থেকে মাপতেছি?
দেখো উচ্চতা বা গভীরতা সবকিছু কিন্তু আমরা পৃষ্ঠ থেকে মাপতেছি। পৃথিবীর পৃষ্ঠ থেকে এইচ উচ্চতা, পৃষ্ঠ থেকে এইচ গভীরতা, সবকিছু পৃষ্ঠ থেকে মাপছি। তাহলে এটা হলো এইচ গভীরতা, এইচ। তো এই গভীরতা যখন আমি এই এম ভরের বস্তুকে নিয়ে গেলাম, এখানে অভিকর্ষ ত্বরণটা কত হবে? এই পয়েন্টে অভিকর্ষ ত্বরণটা কত হবে? ভাইয়া তোমরা বলো তো, বস্তুটাকে যখন আমরা গভীরে নিয়ে গেছি, বস্তুটা এখন কোন গোলকের উপরে আছে? দেখো তো, এই গোলকের উপরে আছে না ভাই? দেখো বস্তুটা কিন্তু এখন এই গোলকটার উপর আছে। এই যে দেখে বুঝাই তোমাদেরকে, বস্তুটাকে আমরা এইচ গভীরতা, গভীরতা কোত্থেকে? পৃষ্ঠ থেকে। পৃষ্ঠ থেকে এইচ গভীরে এখানে নিয়ে আসছি। তাহলে এবার এই যে এম ভরের বস্তুটা, এই যে এম ভরের বস্তুটা এখন কিন্তু এই গোলকটার উপরে আছে। তাহলে এই এম ভরের বস্তুর উপর যে অভিকর্ষ বল, সেটা কিন্তু এই গোলকের জন্য হবে। এগুলো আগের ক্লাসেও পড়াইছি। তাহলে এই গোলকের ভর কিন্তু পুরো পৃথিবীর ভরের সমান না। যে এই গোলকটাকে যদি আমি একটু কপি করে এদিকে নিয়ে আসি, এই গোলকটার ভর পুরো পৃথিবীর ভরের সমান না। তাহলে এই গোলকটার ভর হচ্ছে এম প্রাইম। তাহলে এই এম প্রাইমের জন্য এই বস্তুর উপর বলের মান ভিন্ন হবে, তাই ত্বরণের মানও ভিন্ন হবে। তাহলে সেই ত্বরণটা কত? আমি চিন্তা করি, দেখো আমি চিন্তা করি এখান থেকে এটার দূরত্ব কত বলো, তোমরাই বলো। এটা এইচ গভীরতা হলে কেন্দ্র থেকে এই দূরত্ব হচ্ছে আর। তাহলে এখান থেকে এই ডিস্টেন্সটা কত হবে বলো সবাই? এখান থেকে বস্তুর এই দূরত্বটা কত হবে? আর মাইনাস এইচ। তাহলে এই ছোটটার ব্যাসার্ধ হবে আর মাইনাস এইচ। তাহলে ভাইয়া এই আর মাইনাস এইচ দূরত্বে এই পৃষ্ঠের উপরে এই এম প্রাইম গোলকের জন্য ওর উপর মহাকর্ষ বল কত বের করো। মহাকর্ষ বল হবে এফ প্রাইম, সেটা হচ্ছে জি এম ওয়ান মানে এম প্রাইম, স্মল এম, দূরত্ব হচ্ছে আর মাইনাস এইচ হোল স্কোয়ার, দূরত্ব স্কোয়ার আর মাইনাস এইচ। এই দূরত্ব কিন্তু কেন্দ্র থেকে নিতে হয়। তো এখানে আমরা জানি বস্তুর উপর অভিকর্ষ বল এম জি প্রাইম, দুইটা তুলনা করলে আমরা জি প্রাইমের সূত্র পাচ্ছি। জি প্রাইম হলো এইচ গভীরতায় অভিকর্ষ ত্বরণ। তাহলে দুই তুলনা করলে এম এম বাদ চলে যাবে, তাহলে জি এম প্রাইম বাই আর মাইনাস এইচ হোল স্কোয়ার। এটা হলো এইচ গভীরতায় অভিকর্ষ ত্বরণের ফর্মুলা। এটা কোথায়? এইচ গভীরতা অভিকর্ষ ত্বরণ। অনেকে আমরা ভাবি কি, ভাইয়া এইচ উচ্চতায় যেহেতু জিএম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, নিচে গেলে জিএম বাই আর মাইনাস এইচ। বাট অনেকে এটা বুঝে না বা এটা মাথায় রাখে না, গভীরতায় গেলে এই ভরটাও চেঞ্জ হচ্ছে। কেমনে চেঞ্জ হচ্ছে সেটা আমরা এই চিত্রের মধ্যেই দেখালাম। যখন তুমি গভীরতায় যাবা, তখন কিন্তু এই ছোট গোলকের উপর এই বস্তুটা অবস্থান করে। তখন আমাদের এদের মধ্যে মহাকর্ষ বল হচ্ছে এইটা। মহাকর্ষ বল থেকে জাস্ট এমটাকে ফেলে দিলেই তুমি ত্বরণটা পেয়ে যাবে। তাহলে এটাই হলো এইচ গভীরতায় ত্বরণের সূত্র, জি এম প্রাইম বাই আর মাইনাস এইচ হোল স্কোয়ার। ওকে, এখন এটাকে আমরা একটু সাইজ করবো, এইভাবে মনে রাখবো না। জি প্রাইম সমান আর মাইনাস এইচ কে আর মাইনাস এইচ এর মতো রাখলাম হোল স্কোয়ার জি। এম প্রাইমটা কার ভর? এই যে ছোট গোলকটার ভর। তাহলে এটা ভর সমান কি লিখতে পারি? ঘনত্ব ইন্টু আয়তন, ঘনত্ব ইন্টু আয়তন, আয়তন দাও ভি প্রাইম। তাহলে এবার জি বাই আর মাইনাস এইচ হোল স্কোয়ার। ঘনত্ব মানে কি ভাইয়া? এটুকুর ঘনত্ব যা, পুরোটার ঘনত্ব তাই, ঘনত্ব চেঞ্জ হয় না। তাহলে ঘনত্ব মানে লিখতে পারি মোট ভর। মোট ভর ছিল এম, এই যে এটার মোট ভর ছিল এম, মোট ভর বাই মোট আয়তন। এটার মোট আয়তন ছিল 4/3 পাই আর কিউব। আর এই যে ছোট ভি প্রাইমটা হলো এই ছোটটার ঘনত্ব, সরি ভি প্রাইমটা হলো ছোটটার আয়তন। এটার ঘনত্ব, এটার আয়তন কত হবে? 4/3 পাই, এটার ব্যাসার্ধ কত? আর মাইনাস এইচ, তাহলে আর মাইনাস এইচ হোল কিউব। 4/3 পাই 4/3 পাই কাটা, একটা আর মাইনাস এইচ হোল স্কোয়ার, ওইখানে আর মাইনাস এইচ হোল কিউবের সাথে কাটা গেলে এখানে জাস্ট একটা আর মাইনাস এইচ থাকবে। তাহলে এখানে থাকবে জিএম বাই আর কিউব ইন্টু আর মাইনাস এইচ, তাই না? তাহলে এই যে এখানে আমরা করতেছি, দেখো সবাই, এই দেখো সবাই খেয়াল করে দেখো যে জি প্রাইম হলো জিএম বাই আর কিউব। আর কিউবকে আমি আর স্কোয়ার ইন্টু আর লিখলে পাপ হবে? পাপ তো হবে না, সাথে এখানে থাকবে আর মাইনাস এইচ। এবার দেখো জিএম বাই আর স্কোয়ার মানে কি বলো তো দেখি? জিএম বাই আর স্কোয়ার মানে হলো পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ। তাহলে এখানে লিখতে পারি পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ, আর এখানে লিখতে পারবো আর মাইনাস এইচ বাই আর। জিএম বাই আর স্কোয়ারের জায়গায় এটা লিখলাম।
এটাকে সুন্দর মতো সাজিয়ে লিখলে আমরা পাবো জি প্রাইম সমান আর বাই আর মানে কত 1 মাইনাস এইচ বাই আর ইন্টু জি। তাহলে এটা হলো গভীরতায় অভিকর্ষ ত্বরণের সূত্র। এটা কোথায় অভিকর্ষ ত্বরণের সূত্র? গভীরতায় অভিকর্ষ ত্বরণের সূত্র। এটা হলো গভীরতায় অভিকর্ষ ত্বরণের সূত্র, জি প্রাইম সমান 1 মাইনাস এইচ বাই আর ইন্টু জি। সুন্দর না জিনিসটা? দেখো কমপ্লিকেটেড না কিন্তু ভাইয়া। ফার্স্ট অফ অল ত্বরণ আমরা কোত্থেকে পাই? বল থেকে। এই কারণে আগে বল বের করলাম যে এটার মধ্যে বল হচ্ছে এটা। তাহলে এই এম প্রাইমকে ভেঙে আমরা ঘনত্ব ইনটু আয়তন লিখলাম। তোমরা আগেও জেনেছো এই ঘনত্ব মানে টোটাল ঘনত্ব, টোটাল ভর বাই টোটাল আয়তন। আর ভি প্রাইম মানে এই ছোট গোলকটার আয়তন। ছোট গোলকটার আয়তন হচ্ছে 4/3 পাই আর মাইনাস এইচ হোল কিউব। সব কাটাকাটি গেলে আমরা এই জিনিসটা পাবো জিএম বাই আর কিউব আর মাইনাস এইচ। জিএম বাই আর স্কোয়ারকে জি লিখতে পারবো, আর মাইনাস এইচ এর নিচে আমরা আর কে পাঠিয়ে দিলাম। তাহলে জি আর বাই আর মানে 1 মাইনাস 1 এইচ বাই আর, শেষ। তাহলে এটাই হলো জি প্রাইম, এইচ গভীরতার অভিকর্ষ ত্বরণ। এবার এই এইচ গভীরতার অভিকর্ষ ত্বরণ থেকে আমরা কিছু আসপেক্ট দেখব, কিছু দিক নির্দেশনা দেখব, কিছু চমৎকার জিনিস দেখব। দেখো এইচ গভীরতার অভিকর্ষ ত্বরণ আমরা কি পেলাম? একটাই সূত্র, এখানে কোনো ঝামেলা নাই, উচ্চতার মতো কোনো ঝামেলা নাই। জি প্রাইম সমান 1 মাইনাস এইচ বাই আর ইন্টু জি। এই এইচটা কি? এই এইচ কিন্তু পৃষ্ঠ থেকে কত গভীরে তুমি নামলা, তাই না? সেটা এই সূত্রকে আমরা একটু আগে দেখেছি। এই সূত্রটা আসছে কোত্থেকে? এটা এখান থেকে, জি বাই আর ইন্টু আর মাইনাস এইচ, এখান থেকে আসছে না সূত্রটা? এর পরবর্তী লাইনটাই তো আমরা ওইটা লিখছি। এই খেয়াল করো তো, আর মাইনাস এইচ এটাও কিন্তু একটা দূরত্ব, কিন্তু এই দূরত্বটা কোত্থেকে? যে আর মাইনাস এইচ হচ্ছে কেন্দ্র থেকে। দেখো তুমি যখন, এটা খুবই সিম্পল, তুমি যখন পৃষ্ঠ থেকে এইচ গভীরে নামলা, তার মানে তুমি কেন্দ্র থেকে কত উপরে আছো? আর মাইনাস এইচ উপরে আছো। জি হচ্ছে পৃষ্ঠের ত্বরণ আর হচ্ছে ব্যাসার্ধ, দুইটাই হচ্ছে কনস্ট্যান্ট। এটা হচ্ছে কেন্দ্র থেকে দূরত্ব, এই দূরত্বটা কি কেন্দ্র থেকে দূরত্ব, কনস্ট্যান্ট দুইটাকে যদি আমরা উঠিয়ে দিই আমরা লিখতে পারি জি প্রাইম, এটা কি গভীরতার ত্বরণ, ইজ প্রপোর্শনাল টু কেন্দ্র থেকে দূরত্ব। এটা অনেকে বোঝে না, তোমাদেরকে একদম ক্লিয়ার করে বুঝাই দিলাম যে এই আর মাইনাস এইচ থেকে ভাইয়া দূরত্ব, কেন্দ্র থেকে দূরত্ব, এই দুইটা তো কনস্ট্যান্ট জিনিস, কারণ পৃষ্ঠের ত্বরণ পৃথিবীর ব্যাসার্ধ। উঠায় দিলে আমরা লিখতে পারি গভীরতায় অভিকর্ষ ত্বরণটা পৃথিবীর গভীরে, উপরের কাহিনী বাদ। তোমরা দেখছো যে উচ্চতার ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণটা দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। উচ্চতায় যত যাবা অভিকর্ষ ত্বরণটা দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিকে চেঞ্জ হয়। বাট এখানে দেখতে পাচ্ছ যে গভীরতায়, এটা কিন্তু কোথাকার? গভীরতার ত্বরণটা কেন্দ্র থেকে দূরত্বের সমানুপাতিক। এই আর মাইনাসটা এইচটা হচ্ছে কেন্দ্র থেকে দূরত্ব তার সমানুপাতিক, এটাই একটু মাথায় রাখবা। কেন্দ্র থেকে দূরত্ব কিন্তু দুই ধরনের হতে পারে, এটা হচ্ছে পৃষ্ঠ থেকে, একটা হচ্ছে কেন্দ্র থেকে। তাহলে এখানে কিন্তু গভীরতার ত্বরণটা কেন্দ্র থেকে দূরত্বের সমানুপাতিক। ওকে, সো আমরা সামারি করে দিব, কোনো প্যারা নাই, সব কিছু সামারি হয়ে যাবে। তাহলে বলো গভীরতার ত্বরণ কত? এই যে লিখে দিচ্ছি, গভীরতায়, সূত্র মুখস্থ রাখবা, গভীরতায় অভিকর্ষ ত্বরণের সূত্র হলো জি প্রাইম সমান 1 মাইনাস এইচ বাই আর ইন্টু জি। এটার সাথে আমি উচ্চতার সূত্রটা আওলায় ফেলতাম তোমাদের এই যে যখন ছিলাম। তো উচ্চতার ক্ষেত্রে এখানে 2 ছিল, গভীরতায় 2 নাই। এবার একটু মনে রাখার চেষ্টা করো, এটা হলো সূত্র। এবার যদি তোমাকে বলে একটা লোক খনিতে নামলো, খনিতে মানে গভীরতায় নামলো, ওইখানে গিয়ে সে ত্বরণের মান পাইলো 7, তাহলে গভীরতাটা কত? অর্থাৎ জি প্রাইম দেওয়া আছে, এইচ এর মানটা কত? সো এটা সমাধান করে বের করো, এইচ এর মানটা কত হবে? জি প্রাইম বাই জি, তাহলে 1 মাইনাস, হ্যাঁ, তাহলে এইচ এর মানটা এখান থেকে গভীরতাটা আসবে 1 মাইনাস জি প্রাইম বাই জি ইন্টু আর। এটা হচ্ছে গভীরতার বের করার সূত্র। বা এইভাবে মনে রাখতে পারো, যেহেতু গভীরতায় ত্বরণটা কমে যায়, তাহলে 1 মাইনাস ছোট বাই বড় ইন্টু আর, ছোট বাই বড় ইন্টু আর। সে হচ্ছে টোটাল 6টা বা 7টা সূত্র আমরা পড়লাম। তো আমি যদি সামারি করি, এই দেখো সামারি হচ্ছে পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ হচ্ছে জি এম বাই আর স্কয়ার 4/3 পাই রো জি আর। তারপরে উচ্চতার হচ্ছে আর বাই আর প্লাস এইচ হোল স্কয়ার ইন্টু জি, আর এটা হলো 1 মাইনাস 2h বাই আর ইন্টু জি। উচ্চতা বের করতে বলে রুট বড় বাই ছোট মাইনাস 1 ইন্টু আর। গভীরতা বললে একটাই সূত্র, সেটা হচ্ছে 1 মাইনাস এইচ বাই আর ইন্টু জি। আর গভীরতাটা বের করতে বলে 1 মাইনাস ছোট বাই বড় ইন্টু আর।
তো মনে রাখবা পৃথিবীর পৃষ্ঠেই অভিকর্ষ ত্বরণ সর্বোচ্চ, উপরে গেলেও কমে, নিচে নামলেও কমে। এই যে পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণ কিন্তু শূন্য ভাইয়া, পৃথিবীর কেন্দ্রে এই যে কেন্দ্র, এই যে কেন্দ্র, এই কেন্দ্রে কিন্তু অভিকর্ষ ত্বরণ শূন্য। কেন্দ্র থেকে যতই উপরে উঠবা একটু একটু করে বাড়বে। এই যে লিখছি ও ভেতরের ত্বরণটা হচ্ছে কেন্দ্র থেকে দূরত্বের সমানুপাতিক। তাহলে কেন্দ্রে দূরত্ব শূন্য, অভিকর্ষ ত্বরণও শূন্য। কেন্দ্র থেকে যতই উপরে উঠবো অভিকর্ষ ত্বরণ একটু একটু করে বাড়বে, বাড়তে 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 এখানে 9.8 হবে। এরপরে যত উপরে উপরে উঠবা আবারও কমা শুরু করবে। তাহলে একটা জিনিস খেয়াল করো, একটা জিনিস ভালো মতো খেয়াল করো, এই হচ্ছে পৃথিবী। তাহলে কেন্দ্রে, এই যে কেন্দ্রে দূরত্ব কত? শূন্য, অভিকর্ষ ত্বরণও কত? শূন্য। মানে কেন্দ্রে ব্যাসার্ধ শূন্য না ভাইয়া, অভিকর্ষ ত্বরণও শূন্য। কেন্দ্র থেকে যতই উপরে উঠবো একটু 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 করে অভিকর্ষ ত্বরণের মান বাড়বে, কারণ কেন্দ্র থেকে দূরত্বের সাথে জি এর সম্পর্ক সমানুপাতিক। বাড়তে 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 1-2 করে এখানে হয়ে যাবে কত? 9.8। এরপরে যত উপরে উঠবা অভিকর্ষ ত্বরণ তত কমবে, কারণ আমরা জানি দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এখান থেকে এটুকু সম্পর্ক একরকম, এখান থেকে পৃষ্ঠ পর্যন্ত সম্পর্ক কিন্তু আরেক রকম। খেয়াল করো এই দুইটা স্টেটে ম্যাক্সিমাম কিন্তু 9.8 কোথায়? সেটা পৃষ্ঠে। তাহলে ভেতরেও 9.8 এর চেয়ে কম, উপরেও 9.8 এর চেয়ে কম। তাহলে পৃথিবী পৃষ্ঠেই অভিকর্ষ ত্বরণের মান সর্বোচ্চ, উপরে উঠলেও কমে, নিচে নামলেও কমে। এই সবগুলো সূত্র আমরা সামারি করে দিতে পারি। এই দেখো গভীর অভ্যন্তরে অভিকর্ষ ত্বরণের সূত্রটা কিন্তু আমরা আরো সহজে ডেরাইভ করতে পারতাম। আরেকটা ডেরাইভেশন তোমাদেরকে দেখাই, যত ডেরাইভেশন তত মজা। এই দেখো ভাইয়া বলো পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ কত পেয়েছো? পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের একটা সূত্র ছিল এরকম, 4/3 পাই রো জি আর। যখন তুমি এইচ গভীরতায় গিয়েছো তখন অভিকর্ষ ত্বরণ হচ্ছে জি প্রাইম। 4/3 চেঞ্জ হবে না, পাই চেঞ্জ হবে না, ঘনত্ব চেঞ্জ হবে না, জি চেঞ্জ হবে না, চেঞ্জ হবে কি? দূরত্ব। এটা কি কেন্দ্র থেকে দূরত্ব, এইচ গভীরে গেলে কেন্দ্র থেকে দূরত্ব হবে আর মাইনাস এইচ। তাহলে দুইটাকে যদি অনুপাত করে দিই তাহলে আমরা পাবো জি প্রাইম বাই জি সমান আর মাইনাস এইচ বাই আর। দেখো এই সূত্রটাই চলে এসেছে খুব সহজে, সুতরাং এখান থেকে জি প্রাইম সমান লিখতে পারবা 1 মাইনাস এইচ বাই আর ইন্টু জি। সো এইভাবেও তুমি করতে পারতা সহজে যদি করতে চাও। প্রমাণ ভাইয়া তোমার যে পারতে হবে এমন না, বাট একবার হলেও করবা জীবনে, বেসিক ক্লিয়ার থাকবে। এটা হলো গভীরতায় অভিকর্ষ ত্বরণের সূত্র। ওকে, সো এবার আমরা পুরো জিনিসটা সামারি করে দিই। সামারি করলে দেখবা সবকিছু পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। একটু লিখো সামারি। আমরা 3টা জায়গায় অভিকর্ষ ত্বরণ বের করা শিখেছি। একটা হচ্ছে পৃষ্ঠে, এটা পৃষ্ঠের ছক, এটা হলো এইচ উচ্চতায়, উচ্চতার ছক, আর এটা হলো এইচ গভীরতায়। সো একটু লিখে ফেলি। কোথায়? প্রথমটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠে, এরপরে হলো এইচ উচ্চতায়, এরপরে কি ভাইয়া? এইচ গভীরতায়, এইচ গভীরতায়। ওকে, সো এইবার আমরা এদেরকে বক্স করে দেই। সো এবার সামারিটা দেখি। পৃষ্ঠে সূত্র পেলাম দুইটা, এটা হলো জি সমান জি এম বাই আর স্কোয়ার। এটা কখন? যখন আমাদের ভর ধ্রুব। আর এটা হলো জি সমান 4/3 পাই রো জি আর। এটা কখন? যখন ঘনত্ব ধ্রুব। শেষ। এরপর এইচ উচ্চতায় সর্বাধিক ব্যবহৃত সূত্রটা হবে এইটা, উচ্চতার অভিকর্ষ ত্বরণ আর বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার ইন্টু জি। আর এখান থেকে উচ্চতা বের করতে বললে রুট বড় মানে পৃষ্ঠের বাই ছোট মানে উচ্চতার -1 ইন্টু আর। আর আরেকটা নগণ্য সূত্র যেটা আমরা মানে না পারতে ইউজ করবো, সেটা হচ্ছে 1 মাইনাস 2h বাই আর ইন্টু জি। এই সূত্রটার ত্রুটি আছে কেন? কারণ এখানে এইচ এর মান খুব ছোট হতে হবে, আর এর তুলনায় অনেক ছোট হতে হবে। এইচ উচ্চতার, এবার এইচ গভীরতার সূত্রে কোনো ত্রুটি নেই, কোনো ভেজাল নাই। 1 মাইনাস এইচ বাই আর ইন্টু জি। এখান থেকে যদি এইচ বের করতে বলে এইচ হবে 1 মাইনাস ছোট বাই বড় ইন্টু আর। এই হচ্ছে আমাদের 3টা সূত্র, মানে 3টা ফেজে অভিকর্ষ ত্বরণ বের করার সূত্রগুলো আমরা এখানে সামারি করে দিলাম। তো আশা করি এই সূত্রগুলো তোমরা বুঝতে পেরেছো, প্রমাণগুলো ধরতে পেরেছো।
সব এই যে অভিকর্ষ ত্বরণ আসে কোত্থেকে? বল থেকে। মোট কথা বলের মধ্যেই ত্বরণটা নিহিত আছে, সেটাই আমরা তোমাদেরকে ভেঙে ভেঙে বুঝাইলাম। ওকে, সো এবার আমরা এখন আরেকটা জিনিস শিখবো, যেটা হচ্ছে পৃথিবীর ঘূর্ণনের জন্য অভিকর্ষ ত্বরণ কিভাবে চেঞ্জ হয়, এবং এটা অনেকেই বোঝে না, অনেকেই বোঝে না। চলো এই ব্যাপারটা একদম সহজভাবে বুঝিয়ে দিই। হ্যাঁ, সহজভাবে বুঝিয়ে দিই তোমাদেরকে। দেখো জিনিসটা খুবই সহজ, এরপর আমরা অনেকগুলো অঙ্ক করব। সো প্যারা খাও না, সবাই একটু মনোযোগ দাও। পৃথিবীর ঘূর্ণনের জন্য অভিকর্ষ ত্বরণ কিভাবে চেঞ্জ হয়? ভাইয়া দেখো, পৃথিবী কিন্তু স্থির না, তাই না? পৃথিবী প্রতিনিয়ত ঘুরছে। আমরা পৃথিবীটা অঙ্কন করি, ঘুরন্ত। ঘুরন্ত কি জানি? আচ্ছা, পৃথিবীটা কিন্তু কমলা লেবুর মতো একটু চাপা আছে, একটু ট্যামা যেটারে বলে আর কি, আর ট্যামা। এই হচ্ছে পৃথিবীর ঘূর্ণন অক্ষ, এই হচ্ছে পৃথিবীর ঘূর্ণন অক্ষ। সুন্দর করে আমরা অক্ষটাকে আঁকছি। ওকে, এই হচ্ছে ঘূর্ণন অক্ষ, এবং এই ঘূর্ণন অক্ষ সাপেক্ষে পৃথিবী এইভাবে ঘুরতেছে। পৃথিবী কত বেগে ঘুরে? ওমেগা কৌণিক বেগে। তো এই হচ্ছে ওমেগা। তোমাদেরকে একটু বলে রাখি, তোমরা যদিও জানো, তারপর বলে রাখি, এই যে ওমেগা, এই ওমেগা সমান লিখা যাবে 2π/t। 2π/t, তাই না? টি হচ্ছে পৃথিবীর পর্যায়কাল, অর্থাৎ পৃথিবীর নিজ অক্ষে একটা পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করতে যেই সময় লাগায় সেটা হচ্ছে টি। তাহলে 2π/t হচ্ছে 86,400। খুবই নগণ্য একটা মান আসবে, তাই না? একক হবে রেডিয়ান পার সেকেন্ড। এটা হচ্ছে পৃথিবীর কৌণিক বেগ, বর্তমান কৌণিক বেগ। 2π/t হচ্ছে 86,400। এটা হচ্ছে 7.268 10⁻⁵ রেডিয়ান পার সেকেন্ড। তো এটা হচ্ছে পৃথিবীর বর্তমান কৌণিক বেগ। পৃথিবী এই কৌণিক বেগে ঘোরে। তো পৃথিবীর উপরে যা কিছু আছে সব কিছুর কৌণিক বেগ কিন্তু ওইটা। এখানে যদি কোনো একটা বস্তু থাকে এম ভরের, ওরও কিন্তু এই কৌণিক বেগে ঘুরতেছে। এবার ভাইয়া, এই যে পৃথিবী, এই পৃথিবীটাকে তুমি তরমুজ হিসেবে কল্পনা করো। তরমুজ হিসেবে কল্পনা করে এটাকে পিস পিস করে কাটবে। এভাবে এভাবে আছে জিনিসটা, করে ফালি ফালি করে কাটবা। তাহলে এরকম ফালি পাবা না ভাইয়া? এই যে এরকম পৃথিবী দেখো, অনেকগুলো এরকম ফালি পাবা। এরকম একটা 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 প্লেট পাবা, প্লেট বা ফালি। তরমুজের মতো করে কাটো, তাহলে এরকম এরকম ফালি পাবা না ভাই? যে এরকম এরকম ফালি। সবচেয়ে যে বড় ফালিটা সেটা কোথায় থাকবে? যে পেটের মধ্যে থাকবে। এটা হচ্ছে সবচেয়ে বড় ফালি। এই সবচেয়ে বড় যে ফালিটা, এটাকে বলা হয়, এই যে ফালিটার যে ব্যাস, যে সবচেয়ে বড় ব্যাসার্ধ বা সবচেয়ে বড় ব্যাস বিশিষ্ট যে ফালিটা, একদম তরমুজের মাঝখানের ফালিটা, এই রেখাটাকে বলা হয় নিরক্ষ রেখা। কি রেখা? একটু লিখে নাও, নিরক্ষ রেখা। নিরক্ষ রেখা, নিরক্ষ মানে হচ্ছে বোঝাচ্ছে আর কি কোনো অ্যাঙ্গেল সৃষ্টি করে না অনুভূমিকের সাথে, এটা 0 ডিগ্রি। এখন এই যে নিরক্ষ রেখার যে এই দুইটা পয়েন্ট, এদেরকে বলবো আমরা বিষুবীয় অঞ্চল। খেয়াল করো, নিরক্ষ রেখার উপর এই যে এই দুইটা পয়েন্টকে আমরা বলবো বিষুবীয় অঞ্চল। কি অঞ্চল? বিষুব অঞ্চল। বিষুব, তাহলে এদেরকে আমরা বলতেছি বিষুব অঞ্চল। বিষুব অঞ্চল, বিষুব অঞ্চল, ঠিক আছে? এখন তুমি যে এই বিষুব অঞ্চলে আছো তা তো না, ধরো তুমি আছো এইখানে। তাহলে নিরক্ষ রেখা, এই যে নিরক্ষ রেখার যে ফালির কেন্দ্র, এই যে কেন্দ্রটা, এই কেন্দ্রের, কেন্দ্র তো এখানে না, যে কেন্দ্র ঠিক মাঝখানে, তাই না? কেন্দ্রের সাথে তোমার কতটুকু অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে দেখো তো। এই যে দেখো, এখান থেকে যদি তোমাকে আমি জয়েন করে দিই, তুমি এই অ্যাঙ্গেলে আসো না ভাইয়া? এই অ্যাঙ্গেলটাকে বলা হয় অক্ষাংশ। তুমি কত ডিগ্রি অক্ষাংশ আছো? সাপোজ এটা হচ্ছে 30 ডিগ্রি। তার মানে তুমি যদি এখানে থাকো, তাহলে আমরা বলবো নিরক্ষ রেখার সাথে তুমি 30 ডিগ্রি কোণে আছো, তার মানে তোমার অক্ষাংশ 30 ডিগ্রি। অক্ষাংশ 30 ডিগ্রি, এইভাবে বলতে পারি আমরা, ঠিক আছে? ভূগোল পড়িনি, তাও যেটুকু দরকার ফিজিক্সের জন্য সেটা বলতেছি। তাহলে বলো তো, তুমি যদি মেরুতে থাকো তাহলে তোমার অক্ষাংশ কত? তুমি যদি মেরু অঞ্চলে থাকো, এই যে এই পয়েন্ট দুইটাকে মেরু বলে, তাহলে তুমি এই যে নিরক্ষ রেখার এই পয়েন্টের সাথে কত কোণে আছো বলো? এখানে 90 ডিগ্রি কোণে আছো, তাহলে তোমার অক্ষাংশ কত হবে? 90 ডিগ্রি হবে। বুঝাইতে পারছি আমি? আশা করি বুঝাইতে পারছি। কেন এটা দরকার জানো? কারণ তুমি যখন এক এক জায়গায় অবস্থান করবা, তোমার ওজন এক এক রকম হবে। এক এক অক্ষাংশে তোমার ওজন বা অভিকর্ষ ত্বরণ এক এক রকম হবে, সেটাই আমরা এখন বের করতে চাচ্ছি। মূলত ঘূর্ণনের কারণে বা অক্ষাংশের কারণে অভিকর্ষ ত্বরণ কত হয় সেটা দেখবো আমরা। তো সবচেয়ে বড় যে ফালিটা, এটাকে বলবো, এই ফালির যে রেখা সেটাকে বলবো নিরক্ষ রেখা। মেরু, বিষুব অঞ্চল, এই দুই পয়েন্ট হচ্ছে মেরু। এই যে এটা লিখে দাও মেরু। তাহলে মেরু
এই মেরুর অক্ষাংশ কত ভাই 90 ডিগ্রি। তুমি যদি এখানে থাকো তাহলে এই পয়েন্টের সাথে এই কেন্দ্র যে কোন উৎপন্ন করবে সেটা হচ্ছে তোমার অক্ষাংশ। বুঝতে পারছি? তো বিভিন্ন অক্ষাংশে অভিকর্ষ ত্বরণের মান বিভিন্ন হবে, সেটাই আমরা এখন হিসাব করব। অভিকর্ষ ত্বরণ অক্ষাংশ এবং ঘূর্ণনের সাথে কিভাবে চেঞ্জ হয়। ওকে, সো এবার পরিচয় হয়ে গেলাম, এবার জিনিসগুলো আমরা মুছে দিই। ভাইয়া ধরো তুমি এখানে আসো, তুমি কোথায় আসো? ধরো তুমি এইখানে আসো, এইখানে না, ধরো তুমি এইখানে আসো, এই যে এইখানে। তোমার যে ওজন এমজি সেটা কোন বরাবর কাজ করে? ওজন এমজিটা কাজ করে পৃথিবীর কেন্দ্র বরাবর। তাহলে ঠিক এই যে এই বরাবর তোমার ওজনটা কাজ করবে এমজি, একদম পৃথিবীর কেন্দ্র বরাবর তোমার ওজন কাজ করবে এমজি। কিন্তু পৃথিবী যেহেতু ঘোরে, তুমিও কিন্তু পৃথিবীর সাথে সাথে ঘুরতেছো, এইভাবে ওমেগা কৌণিক বেগে ঘুরছো, তাই না? ঘুরছো তুমি কিন্তু ভাইয়া এই যে প্লেটটা, এই প্লেটের উপর দাঁড়িয়ে ঘুরতেছো। খেয়াল করো, তুমি কিন্তু এই প্লেটের উপর দাঁড়িয়ে ঘুরতেছো, তাই না? কথা কি বুঝাইতে পারছি? তুমি কিন্তু এই প্লেটের উপর দাঁড়িয়ে ঘুরছো। এখন আমরা জানি যে কোনো বস্তু যদি ঘুরতে হয়, যে কোনো বস্তুর ঘুরতে হলে কি লাগবে? কেন্দ্রমুখী বল লাগবে। তাহলে তুমি যেহেতু এভাবে ঘুরছো পৃথিবীর সাথে, তুমি তো ঘুরতেছো, তার মানে অবশ্যই তোমার ঘূর্ণনের জন্য কি লাগবে? কেন্দ্রমুখী বল লাগবে, নাহলে তুমি ঘুরতে পারবা না, পৃথিবী থেকে ছিটকে চলে যাবা। আমরা কি পৃথিবী থেকে ছিটকে চলে যাচ্ছি? না। তার মানে আমাদের উপর কি আছে? কেন্দ্রমুখী বল আছে। তাহলে ভাইয়া কেন্দ্রমুখী বলটা কোন বরাবর? দেখো, তুমি যেই প্লেটে আছো সেই প্লেটের ব্যাসার্ধ বরাবর কেন্দ্রমুখী বল কাজ করবে। এই যে দেখো, তুমি কি এই প্লেটটার উপর আছো না? তাহলে ঠিক এই বরাবর তোমার উপর কেন্দ্রমুখী বলটা কাজ করবে। ঠিক এই বরাবর তোমার উপর কোন বলটা কাজ করবে? কেন্দ্রমুখী বল এফসিপি, সেন্টিপেটাল ফোর্সটা কাজ করবে। কার উপর? তোমার উপর। তুমি যেই বৃত্তাকার পথে ঘুরতেছো সেই পথের ব্যাসার্ধ বরাবর, এই যে এইদিকে। এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, মূল ব্যাসার্ধ। আর ধরো তুমি ল্যামডা অক্ষাংশে আছো, এই অক্ষাংশটা কত? ল্যামডা, যেখানে আছো ল্যামডা অক্ষাংশে। তাহলে তোমার ঘূর্ণনের জন্য কি কাজ করবে? কেন্দ্রমুখী বল এদিকে কাজ করবে। এই কেন্দ্রমুখী বল কি এমনি এমনি আসবে? কেউ না কেউ তো যোগান দিবে। আচ্ছা, এই কেন্দ্রমুখী বলের মানটা কত? তোমার ভর যদি হয় এম, তাহলে কেন্দ্রমুখী বলের মান হবে এম ওমেগা স্কোয়ার আর। এম হচ্ছে তোমার ভর, ওমেগা হচ্ছে কৌণিক বেগ, যে বেগে পৃথিবী ঘুরতেছে ওইটাই, এবং আর হচ্ছে তুমি যেই বৃত্তাকার পথে আছো। কথাটা বুঝছো? স্মল আরটা হচ্ছে তুমি যেই বৃত্তাকার পথে আছো সেই পথের ব্যাসার্ধ। তাহলে তুমি এই বৃত্তাকার পথে আছো, তাহলে এটার ব্যাসার্ধ, এই যে গোলাপি কালারটা দেখতেছো, এটা হচ্ছে আমাদের আর। কেন্দ্রমুখী বলটা মুছে দিয়ে, এটা হচ্ছে আমাদের স্মল আর। স্মল আর, ওকে? এবার ভালো মতো বুঝছো, এই যে কেন্দ্রমুখী বল তোমার উপর আসতেছে, এটা কোত্থেকে আসতেছে? এটা কিন্তু অবশ্যই এমজি থেকে আসতেছে ভাইয়া। তাহলে এমজির পুরোটা কিন্তু তোমার উপর কাজ করতে পারতেছে না। পৃথিবীর ঘূর্ণনের জন্য কি লাগবে? পৃথিবীর হিসাবটা বুঝছো, পৃথিবী ঘুরতেছে, তুমিও ঘুরতেছো, তাহলে তোমার ঘূর্ণনের জন্য কি লাগবে? কেন্দ্রমুখী বল লাগবে। এই কেন্দ্রমুখী বল আসবে কোত্থেকে? তোমার ওজনের একটা অংশ কেন্দ্রমুখী বলের যোগান দিবে। তাহলে ধরো তোমার ওজন 100 নিউটন, 100-র একটা অংশ, সাপোজ 2 নিউটন কেন্দ্রমুখী বল যোগান দিল, তাহলে কি তোমার ওজন আর 100 আছে? তোমার ওজন যেহেতু কেন্দ্রমুখী বলের যোগান দিতে একটু ব্যস্ত হয়েছে, তার মানে তোমার ওজনটা খানিকটা কমে যাবে। তাহলে অভিকর্ষ ত্বরণটাও খানিকটা কমে যাবে। সেটা আমরা বের করব ঘূর্ণনের জন্য অভিকর্ষ ত্বরণ কত হয়। তো এমজি এর একটা অংশ এই কেন্দ্রমুখী বলের যোগান দিবে। তাহলে একটা অংশ যদি এদিকে যোগান দেয়, এই যে দেখো, এদিকে যদি কেন্দ্রমুখী বলের যোগান দেয়, তাহলে এমজি এর আরেকটা অংশ ধরো, কেন্দ্রমুখী বলটা খুব নগণ্য, যেহেতু ওমেগার মান খুব নগণ্য, তাহলে এমজি এর একটা মিনিমাম অংশ এদিকে কেন্দ্রমুখী বল যোগান দিবে, ম্যাক্সিমাম অংশটাই তোমার ওজন হিসেবে এদিকে কাজ করবে। সেটা হচ্ছে এম জি প্রাইম। এবং এই জি প্রাইমটাই আমরা বের করতে চাই, যে কেন্দ্রমুখী বল যোগান দেওয়ার পর অবশিষ্ট যেটা, সেটাই হচ্ছে তোমার অ্যাকচুয়াল ওজনের জন্য দায়ী। সেই এম জি প্রাইমটাই আমরা বের করতে চাই। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? দেখো, মূল হচ্ছে এম জি, ও কিছুটা কেন্দ্রমুখী বলের যোগান দিল, তাহলে বাকি যেটা রইল এম জি প্রাইম। এই এম জি প্রাইমের মধ্যে জি প্রাইমটাই হচ্ছে তোমার উপর অ্যাকচুয়াল বা ইফেক্টিভ অভিকর্ষ ত্বরণ, ক্রিয়াশীল অভিকর্ষ ত্বরণ। তো আমরা এখন এই জি প্রাইমটা বের করব অনেক হিসাব নিকাশ করে। অনেক হিসাব নিকাশও লাগবে না, খুবই সোজা। দেখো জিনিসটা কত সোজা। তুমি যদি চিন্তা করো, আগে দেখো, এটা তো আর ব্যাসার্ধ। তুমি এই যে দুইটা গোলাপি লাইন দেখতেছো, এই দেখো দুইটা গোলাপি লাইনকে আমি এইভাবে একটু আঁকি। এখানে এদিকে একটা কাজ করতেছে, সেটা হচ্ছে এম ওমেগা স্কোয়ার আর,
এদিকে একটা কাজ করতেছে, সেটা হচ্ছে এম জি প্রাইম। ম্যাক্সিমামই কিন্তু এম জি প্রাইম কাজ করবে। আর তাদের যে লব্ধি, আমরা বলতে পারি তাদের যে লব্ধি সেটাই হচ্ছে আমাদের এম জি। জিনিসটা চিন্তা করো, এই এম জিটা ভেঙেই এম ওমেগা স্কোয়ার আর মানে কেন্দ্রমুখী বল আসলো, আর বাকিটা হচ্ছে এম জি প্রাইম। তাহলে আমরা কি বলতে পারি না যে এই এম জিটা হলো এইটা আর এটার লব্ধি? বলতে পারি না? পারি। তাহলে আমরা লিখতে পারবো এখান থেকে, আমরা এখান থেকে কি লিখতে পারবো? আমরা এখান থেকে লিখতে পারবো এই যে এম জি, যেহেতু এম জি ভেঙে এর সৃষ্টি হচ্ছে, তার মানে এম জিটা হলো এই দুইজনের লব্ধি। আমরা লিখতে পারি এম জি ভেক্টর, মানে এটা আর চিন্তা করতে পারো রেজাল্টেন্ট কার কার লব্ধি? এইটার এটার লব্ধি। তাহলে এম জি প্রাইম প্লাস এম ওমেগা স্কোয়ার আর, এদের লব্ধি হচ্ছে আমাদের এম জি। উভয় পক্ষ থেকে আমরা যদি এম সরিয়ে দিতে চাই সরাতে পারবো। তাহলে জি প্রাইম, জি সমান হবে জি প্রাইম প্লাস ওমেগা স্কোয়ার আর ভেক্টরের সমষ্টি বা লব্ধি। আমাদের টার্গেট জি প্রাইমটা বের করব, এই যেখানে ইফেক্টিভ যে অভিকর্ষ ত্বরণটা সেটা বের করব। সুতরাং জি প্রাইম ভেক্টরটা হলো জি ভেক্টর মাইনাস ওমেগা স্কোয়ার আর ভেক্টর। এখন এটা মানে কি সেটা তোমরা সবাই জানো। এটা মানে হলো জি ভেক্টর এবং ওমেগা স্কোয়ার আর ভেক্টরের বিপরীত ভেক্টরের লব্ধি। ভেক্টর অধ্যায়ে আমরা এটা ভালো মতো পড়িয়েছি। ভেক্টর বিয়োগ বলতে কিছু নাই, ভেক্টর বিয়োগ বলতে বোঝাচ্ছে যে জি ভেক্টর এবং ওমেগা স্কোয়ার আর এর যে বিপরীত ভেক্টর এদের লব্ধিটাই হবে আমাদের জি প্রাইম, এদের লব্ধির মানটাই হবে জি প্রাইমের মান। আমরা তো জি প্রাইমের মানটাই বের করতে চাই। তাহলে কার কার লব্ধি? জি ভেক্টর, এই যে জি ভেক্টর, এই যে জি ভেক্টর তো এটা দেখো সবাই এরকম করে কিন্তু বইও নাই, এটা হচ্ছে জি ভেক্টর এবং ওমেগা স্কোয়ার আর এর বিপরীত ভেক্টর এই বরাবর তো ওমেগা স্কোয়ার আর, তাই না? তাহলে ওমেগা স্কোয়ার আর এর বিপরীত ভেক্টর কিন্তু এই যে তার উল্টাটা, এই যে দিকে, ঠিক তার উল্টা দিকে এই দিকে ওমেগা স্কোয়ার আর এর বিপরীত ভেক্টরটা কাজ করবে। এটা হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার আর, এদিকে কাজ করতেছে এম ওমেগা স্কোয়ার আর, তাহলে তার উল্টা দিকে হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার আর। তাহলে এখানে লব্ধিটা কার কার? জি প্রাইম ভেক্টরটা হচ্ছে এই যে সবুজ লাইনটা দেখতেছো এইটা এবং এই যে সাদা লাইনটা, এই দুইজনের লব্ধি। বুঝতে পেরেছি? তাহলে জিনিসটা আমি আবারও চিত্রায়িত করে দেখাই। এখানে এই যে এখানে তো চিত্রায়িত করাই আছে। আমার মূলত এই যে সূত্র, মেইন সূত্র এটা, জি প্রাইম ভেক্টরটা কার কার লব্ধি? জি ভেক্টর এবং মাইনাস ওমেগা স্কোয়ার আর ভেক্টরের লব্ধি। তাহলে এখানে এই যে চিত্র থেকে দেখো, তাহলে জি প্রাইম ভেক্টরটা বের করতে চাচ্ছি। এখান থেকে এম মুছে দিতে পারো, সমস্যা নাই, এম গুলো মুছে দিতে পারো, কোনো সমস্যা নেই। এম যদি মুছে দাও তাহলে এখানে দেখো কি কি ছিল, এখানে ছিল হচ্ছে জি প্রাইম, এখানে ছিল হচ্ছে ওমেগা স্কোয়ার আর এবং এটা ছিল হচ্ছে জি। তাহলে ওই সূত্র অনুযায়ী জি প্রাইমটা হলো জি ভেক্টর, এই যে জি ভেক্টর আছে আছে এবং মাইনাস ওমেগা স্কোয়ার আর ভেক্টর। এই যে এটার উল্টিয়ে দাও, এটার উল্টায় দিলে এই হচ্ছে আমাদের মাইনাস ওমেগা স্কোয়ার আর ভেক্টর। তাহলে এই সবুজ লাইনটা এবং এই লাইনটার লব্ধি হচ্ছে আমাদের জি প্রাইম। সো লব্ধিটা বের করি। ভাইয়া তোমরা দেখো চিত্রে ভালো মতো খেয়াল করো, এই যে এখানে যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে ল্যামডা। তাহলে এটা কি ল্যামডা? এটা যদি ল্যামডা হয় এই কোণটা একান্তর কোণ, এটাও কি ল্যামডা? এই যে এখানে এটাও ল্যামডা, তাই না? আবারও বুঝো, এটা ল্যামডা হলে এটাও ল্যামডা। তাহলে এই যে জি এবং এই যে মাইনাস ওমেগা স্কোয়ার আর, এদের মধ্যবর্তী কোণ কত বলো? এটা হবে, এটা যদি ল্যামডা হয় তাহলে এটা হবে 180 মাইনাস ল্যামডা। তাহলে এই হচ্ছে আমাদের আলফা আর কি, ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ। আমরা কার কার লব্ধি বের করতে চাচ্ছি? আমরা এই যে লাইনটা এবং এই যে লাইনটা, এদের লব্ধি বের করতে চাচ্ছি। লব্ধি বের করার জন্য এদের মান জানতে হবে। এটার মান কত? ওমেগা স্কোয়ার আর, এটার মান কত? জি। এবং মধ্যবর্তী কোণ জানতে হবে, এটা ল্যামডা হলে এটা ল্যামডা, তাহলে এটা হচ্ছে 180 মাইনাস ল্যামডা। এটা হচ্ছে আমাদের আলফা। তখন আমরা ইজিলি মান বের করতে পারবো। লব্ধির মান বের করার জন্য তিনটা জিনিস লাগে, ভেক্টর দুইটার মান এবং মধ্যবর্তী কোণ, তিনটাই আমার জানা আছে। সুতরাং আমাদের যে লব্ধি জি প্রাইম রুট ওভার অফ পি স্কোয়ার কিউ স্কোয়ার টু পি কিউ কজ আলফা। পি কত? পি হচ্ছে জি স্কোয়ার, পি হচ্ছে জি, জি স্কোয়ার প্লাস কিউ কত? এটা আমার মাইনাস সহ বসায় না, এটা ভেক্টর মাইনাস, বাট এটার মান কিন্তু ওমেগা স্কোয়ার আর। তাহলে এর মান কত? ওমেগা স্কোয়ার আর, ওমেগা স্কোয়ার আর হোল স্কোয়ার। কি হলো? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ
কজ আলফা কত, আলফা হচ্ছে 180 মাইনাস ল্যামডা। এবার মান বসাও, কি হবে দেখো, রুট ওভার অফ জি স্কোয়ার, এটা হবে ওমেগা টু দি পাওয়ার 4 আর স্কোয়ার, আর এটা হবে প্লাস, এটা কত হচ্ছে প্লাস না, কজ 180 মাইনাস আলফা মানে মাইনাসের কজ, সরি কজ 180 মাইনাস ল্যামডা মানে মাইনাসের কজ ল্যামডা, এখানে হবে মাইনাসের 2g ওমেগা স্কোয়ার আর কজ ল্যামডা। বুঝছো, কজ 180 মাইনাস ল্যামডা মানে হচ্ছে মাইনাসের কজ ল্যামডা, এটা জানার কথা। এবার দেখো ওমেগার মানটা অনেক ছোট, এটা আগে বের করছো, ছোট মান মানে পয়েন্টের পর অনেক অনেক, যে 10 টু দি পাওয়ার -5 মানে 0.0000 তারপরে সামথিং, পয়েন্টকে আবার স্কোয়ার করছো মানে টু দি পাওয়ার 4 করছো, দশমিক সংখ্যাকে যত পাওয়ার করবা সে আরো কমতে থাকে, তাহলে এটা টু দি পাওয়ার 4 মানে এটা অনেক কম, ওমেগা টু দি পাওয়ার 4 মানে ভাইয়া অনেক 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 কম, তাহলে এই অনেক কমটাকে আমরা প্রায় শূন্য ধরতে পারি, এটাতে কোনো ঝামেলা নাই, ফিজিক্সে এরকম মাঝে মাঝেই হবে, ওমেগা টু দি পাওয়ার 4 কে আমরা প্রায় শূন্য ধরতে পারি, সেটা শূন্য হয়ে গেলে আমরা এখানে পাবো জি প্রাইম সমান রুট ওভার অফ জি স্কোয়ার মাইনাস 2g ওমেগা স্কোয়ার আর কস ল্যামডা। দেখো জিনিসটা মজা হয়ে গেছে। এবার কি করব, এবার আমাদের এখান থেকে জাস্ট জি মানে জি প্রাইমের মানটা একটু সুন্দর করবো আর কি, জি প্রাইম সমান কি পাইলাম, জি স্কোয়ার মাইনাস 2g ওমেগা স্কোয়ার আর কজ ল্যামডা। এবার এখান থেকে জি প্রাইম সমান আমরা যদি রুট ওভার অফ জি স্কোয়ার কমন নিই 1 মাইনাস 2 ওমেগা স্কোয়ার আর কস ল্যামডা ডিভাইডেড বাই জি আসবে, যেহেতু এখানে একটা জি ছিল, জি স্কোয়ারকে রুটের বাইরে নিয়ে আসলে এখানে জি থাকবে, আর এখানে থাকবে 1 মাইনাস 2 ওমেগা স্কোয়ার আর কস ল্যামডা বাই জি, এর উপর রুট মানে পাওয়ার হচ্ছে 0.5, সবাই জানো রুট মানে পাওয়ার কত 0.5, এটার আমরা আবার দ্বিঘাত সমীকরণে সূত্র অ্যাপ্লাই করতে পারবো, দ্বিঘাত না সরি 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার এন এর সূত্র অ্যাপ্লাই করতে পারবো, সূত্রটা অ্যাপ্লাই করো, জি এর মধ্যে থাকলো 1, সেটা থার্ড ব্র্যাকেট দিয়ে নি, 1 মাইনাস এন এক্স, এন কত 0.5, এক্স কত এই পুরোটা কত 2 ওমেগা স্কোয়ার আর কস ল্যামডা বাই জি, 1 মাইনাস এন এক্স মাইনাস n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স স্কোয়ার, মানে এটা স্কোয়ার করলে হবে 4, ওমেগা স্কোয়ার কে স্কোয়ার করলে হবে ওমেগা টু দি পাওয়ার 4, আর কে স্কোয়ার করলে হবে আর স্কোয়ার কজ স্কোয়ার ল্যামডা ডিভাইডেড বাই জি স্কোয়ার মাইনাস ডট ডট ডট, এভাবে চলতে থাকবে, আর নেওয়ার দরকার নেই। কেন দরকার নেই, বুদ্ধিমানরা অলরেডি বুঝে ফেলছো। আবারও ওমেগা টু দি পাওয়ার 4 আসছে, ওমেগা তো এমনিই কম, এটা পাওয়ার 4 মানে এটা আরো কম, কারণ এটা 0 শেষ, এটা বাদ, তাহলে এইখান থেকে পুরোটা বাদ, এটুকু নিয়ে কাজ করলেই হবে, 2 এর সাথে 0.5 গুণ দিলে হয়ে যাবে 1, তাহলে আমরা কি পাচ্ছি, এই দেখেন আমরা কি পাচ্ছি, ফাইনালি আমরা পাবো জি প্রাইম সমান জি ইন্টু 1 মাইনাস 2 এর সাথে এটা গুণ দিলে হয়ে যাবে ওমেগা স্কোয়ার আর কজ ল্যামডা বাই জি, এবার জি ভিতরে গুণ দিয়ে দিই, জি ইন্টু মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ ল্যামডা জি প্রাইম, এই হচ্ছে সূত্র। এবার এই সূত্রের সাথে তো বইয়ের সূত্রে মিলতেছে না, তাই না, মিলবে, সবাই দিকে তাকাও, এখানে স্মল আরটা কি মূল ব্যাসার্ধ, স্মল আরটা কি পুরো পৃথিবীর ব্যাসার্ধ, না ভাইয়া, পুরো পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর, স্মল আরটা হলো তুমি যেই বৃত্তাকার পথে আছো সেই পথের ব্যাসার্ধ, ভালো মতো বুঝবা, তুমি এই যে স্মল আরটা হচ্ছে, দেখো তুমি যদি এখানে থাকতা তাহলে এটা হচ্ছে স্মল আর, তুমি যদি এখানে আসো এটা হচ্ছে স্মল আর, স্মল আর আর ক্যাপিটাল আর এর মধ্যে একটা রিলেশন আছে, এই কোণটা যদি হয় ল্যামডা, এটা তো ল্যামডা তাই না, এটা ল্যামডা হলে এটা অবশ্যই ল্যামডা, তাহলে এই যে আর, এই আর এর একটা উপাংশ হচ্ছে স্মল আর, তাহলে এই ক্যাপিটাল আরটা এই দিকের সাথে কত কোণ আছে, ল্যামডা কোণে আছে, এই যে দেখো সবাইকে বুঝাই, এটা হচ্ছে ক্যাপিটাল আর, আর তুমি বৃত্তাকার পথে আছো এইটার, তাহলে এই হচ্ছে স্মল আর, এই কোণটা যদি ল্যামডা হয়, এই ক্যাপিটাল আর এর এই বরাবর উপাংশ কত হবে, উপাংশ হচ্ছে আর কস ল্যামডা, যেই কোণে আছে সেই কোণের কজই হচ্ছে উপাংশ, তাহলে স্মল আরটা হচ্ছে ক্যাপিটাল আর কস ল্যামডা, বুঝছো, এই যে এখানে যে স্মল আর এটা হবে ক্যাপিটাল আর কস ল্যামডা, এই যেখানে ল্যামডা কোণে আছে
এই কোণটা ল্যামডা মানে এই কোণটাও ল্যামডা। তো ভাই এই যে স্মল আর যে লিখতে পারবো ক্যাপিটাল আর কজ ল্যামডা। ক্যাপিটাল আরটা হচ্ছে পৃথিবীর গড় ব্যাসার্ধ, এখানে আর কজ ল্যামডা বসালে কজ স্কয়ার ল্যামডা হয়ে যাবে। সুতরাং জি প্রাইম সমান হচ্ছে জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কয়ার ল্যামডা, এবং এটাই তোমাদের বইয়ে আছে। এটা হলো ল্যামডা অক্ষাংশে অভিকর্ষ ত্বরণের মান, ওমেগা স্কোয়ার আর কজ স্কয়ার ল্যামডা। অনেক কাঠখড় পুড়িয়ে এটা প্রমাণ করলাম, তাই না? হ্যাঁ, তো জিনিসটা খুব মজাই, প্রমাণটা আমাদের বইয়ে নাই, আমি ভেক্টর দিয়ে প্রমাণ করা দিলাম তোমাদেরকে। ওকে, সো জিনিসটা কিন্তু কঠিন না, যে মূল এমজিটা এমজি প্রাইম এবং কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে, তাহলে এটা ভেঙে এটা হচ্ছে, সো এখান থেকে আমরা জি প্রাইমের মানটা পাচ্ছি এই যে এরকম। সো এটা মানে বোঝাচ্ছে জি এবং ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার আর এর লব্ধি। সো সেই লব্ধিটাই আমরা পি স্কোয়ার কিউ স্কোয়ার টু বি কিউ কজ আলফা দিয়ে বের করে হিসাব করে ক্যালকুলেট করে ফাইনালি আমরা পেলাম জি প্রাইম সমান জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। জাস্ট মাথায় রাখতে হবে এখানে যেই ব্যাসার্ধ ছোট্টটা, ছোট্ট ব্যাসার্ধ হচ্ছে বড় ব্যাসার্ধ কজ ল্যামডা, লিখেই দিছি, ছোট ব্যাসার্ধ হচ্ছে আর কজ ল্যামডা। এটা মান বসিয়ে আমরা পেয়ে গেলাম জি প্রাইম সমান জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ ল্যামডা, কজ স্কোয়ার ল্যামডা, ল্যামডা অক্ষাংশে অভিকর্ষ ত্বরণের সূত্র। তাহলে আমি যদি বলি 90 ডিগ্রি অক্ষাংশে অভিকর্ষ ত্বরণের মান কত, এই যে এখানে চিত্রটা দেখে বলো তো। এখানে 90 ডিগ্রি অক্ষাংশ মানে কি, বস্তু আছে মেরু অঞ্চলে, মেরু অঞ্চলে মানে এখানে, এখানে জি প্রাইম হচ্ছে জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা হচ্ছে 90 ডিগ্রি, কজ 90 মান 0, তার মানে জি প্রাইম সমান জি। তার মানে এখানে যখন তুমি আসো বা লোকটা আছে, তার অভিকর্ষ ত্বরণ ঘূর্ণনের কারণে চেঞ্জ হবে না। কেন হবে তুমি চিন্তা করো তো। তুমি মনে করো একটা প্লেটের উপরে আসো, প্লেটের প্লেটটা আমি এভাবে ঘুরাচ্ছি, ভুম ভুম করে ঘুরাচ্ছি, প্লেটের এক প্রান্তে যখন বস্তুটা থাকে, এই মনে করো একটা প্লেট, তুমি যখন এখানে আর প্লেটটাকে যখন আমরা ঘুরাচ্ছি এইভাবে, তখন তোমার এদিকে ছিটকে যাওয়ার চান্স বেশি। তুমি যদি হাঁটতে হাঁটতে এই প্লেটের কেন্দ্রে এসে দাঁড়াও, এই ঘূর্ণনের কোনো আসর তোমার উপর পড়বে, ইফেক্ট তোমার উপর পড়বে না। তো ঠিক একটা লাটিম যখন ঘুরে, লাটিমের ঠিক কেন্দ্রে যদি তুমি দাঁড়াও, এই ঘূর্ণনের ইফেক্ট তোমার পড়বে না। ঠিক তেমনই ভাবে যেই অক্ষ সাপেক্ষে ঘুরে, তুমি যখন সেই অক্ষের উপর দাঁড়িয়ে আছো এই যে মেরু অঞ্চলে, এই ঘূর্ণনের ইফেক্ট যত বেগেই ঘুরুক, যত অক্ষাংশেই থাকো, এখানে দাঁড়ানো মানে এই ঘূর্ণনের ইফেক্ট তোমার উপর পড়বে না, তাহলে তোমার উপর অভিকর্ষ ত্বরণ কাজ করবে জি, এখানে কোনো ঝামেলা নেই। বুঝতে পারছো? আরো ভালোভাবে বোঝার জন্য বোঝা যায় যে ঘূর্ণন অক্ষের কাছে যত থাকবা তোমার জন্য ততই মঙ্গল। তুমি যখন এখান থেকে এইখানে আসো, তখন তুমি ঘূর্ণন অক্ষ থেকে সবচেয়ে দূরে, তখন আমাদের তোমার জন্য অমঙ্গল বেশি, কারণ এখান থেকে তোমার ছিটকে পড়ার চান্স বেশি। বাট ঘূর্ণন অক্ষের উপর থাকলে কোনো ঝামেলা নাই, কারণ তখন তোমার জড়তার ভ্রামকটাও কম, তুমি ঘূর্ণন অক্ষের একদম সাথে লেগে আসো। তো এই কারণে মেরু অঞ্চলের মানুষজন মোটামুটি নিরাপদ। পৃথিবীর ঘূর্ণন স্পিড যদি হঠাৎ বেড়ে যায় বাই এনি চান্স, কিয়ামতের সময় যদিও সবারই মানে হচ্ছে সবাই শেষ, বাট ধরো স্পিড যদি হঠাৎ বেড়েও যায়, তাও মেরু অঞ্চলের মানুষজন মোটামুটি সুবিধায় থাকবে। বিষুব অঞ্চলের সবাই উড়ে যাবে, বাট মেরু অঞ্চলের মানুষজন সুবিধাজনক অবস্থানে থাকবে। কারণ আরো সোজাভাবে বলা যায় যে, কারণ সে যে প্লেটের উপর আছে, চিন্তা করো এরকম ফালি ফালি পিস পিস করে কাটলা, ওর যে প্লেট, এটা খুব ছোট প্লেট না, ও যে প্লেটের উপর দাঁড়াবে সেটা খুব ছোট, সেটা ব্যাসার্ধ খুব কম, ব্যাসার্ধ কম হলে সেটার জন্য কেন্দ্রমুখী বল লাগবে খুব কম। এটা যদি খুব কম হয়, কেন্দ্রমুখী বল কম লাগবে। তাহলে কেন্দ্রমুখী বল যদি কম লাগে, তাহলে কেন্দ্রমুখী বল দিচ্ছে কে, এমজি। তাহলে এমজি যদি তার ভাগ থেকে 0.001 নিউটন বল ছেড়ে দেয়, বাকিটা তো তার কাছেই আছে, বাকিটা দিয়ে সে পৃথিবীর সাথে তাকে ধরে রাখবে, অ্যাটাচ করে রাখবে, ফলে ওর এখানে পৃথিবীতে দাঁড়ায় থাকতে পারবে, ছিটকে চলে যাবে না। অঙ্ক করার সময় এগুলো আরো বুঝে ফেলবে। এই হচ্ছে পৃথিবীর ঘূর্ণনের জন্য অভিকর্ষ ত্বরণ। সো এবার এই যে পৃথিবীর ঘূর্ণনের জন্য অভিকর্ষ ত্বরণ, সূত্র একটাই, জি প্রাইম সমান জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। তাহলে আমরা লিখতে পারি বিষুব অঞ্চলে, এটা নর্মাল অবস্থায়, বিষুব অঞ্চলে জি প্রাইম হবে জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার 0 ডিগ্রি, কজ 0 ডিগ্রি মানে হচ্ছে 1, তাহলে জি প্রাইম সমান হচ্ছে জি মাইনাস ওমেগা স্কোয়ার আর। আর মেরুতে ল্যামডা সমান কত, 90, সেক্ষেত্রে আমার জি প্রাইমের মানের কোনো চেঞ্জ হবে না, সেটা জি থাকবে। তাহলে মেরু অঞ্চলে ওজনের কোনো তারতম্য হবে না, বাট বিষুব অঞ্চলে ঘূর্ণনের কারণে আমার ওমেগা স্কোয়ার আর পরিমাণ কি অভিকর্ষ ত্বরণ কমে যাবে, ফলে
ওজনটাও খানিকটা কম হবে। ওকে, আশা করি তোমরা এই ব্যাপারটা পুরো বুঝতে পেরেছো। সো এবার আমরা এগুলো দিয়ে অনেক অনেক প্রবলেম সলভ করব। ওকে, সো চলো লেটস স্টার্ট প্রবলেম। কিছু প্রবলেম আমরা সলভ করে ফেলি।